সমাজের মানুষ যখন জিজ্ঞেস করবে ছেলে কেমন, আমার শ্বশুর যেন এক কথায় বলতে পারেন, মনের মতো। সেই ব্যবস্থা তো আমাকেই করতে হবে। আবির কলিং বেল চাপতেই হালিমা বেগম দরজা খুলে দিলেন। আবিরকে দেখেই হেসে বললেন, মাশাল্লাহ, এখন কত সুন্দর লাগছে তোকে। সকালে কিভাবে এসেছিলি, দেখতে কেমন লাগছিল? আবির মৃদু হেসে জবাব দিল, তাড়াহুড়োতে চুল কাটার সময় পাচ্ছিলাম না। মুজাম্মেল খান ভিতর থেকে ডাকলেন, কে এলো? আবির। আবির ভিতরে ঢুকলো, কোমল গলায় সালাম দিল। মুজাম্মেল খান সালামের উত্তর দিতে দিতে বললেন, শুনলাম সকালে এসেছো, খাওয়া দাওয়া হয়েছে? দুপুরে খেয়েই বেরিয়েছিলাম। আপনি খেয়েছেন চাচ্চু? না, এখনো খাওয়া হয়নি, ভাবলাম তুমি এলে একসঙ্গে খাবো। আবির হাতে থাকা ঘড়িতে সময় দেখতে দেখতে ব্যস্ত কণ্ঠে বলল, সরি, আমি বোধ হয় ফিরতে একটু দেরি করে ফেললাম। না না, কোনো সমস্যা নেই, তুমি ফ্রেশ হয়ে আসো। আবির গাড় কাত করে সম্মতি দিল। তানবীরের রুমে যেতে আগে মেঘের রুম। মেঘ দরজায় দাঁড়িয়ে মিট মিট করে হাসছে। আবির ভ্রু নাচাতেই মেঘ পর্দা ছেড়ে রুমে চলে গেল। আবির কিছুই বুঝতে পারল না। ফ্রেশ হয়ে আসতে আসতে তানভীরও চলে এসেছে। তিনজন একসঙ্গে খেতে বসলো। মুজাম্মেল খান ডাকলেন, মেঘ। মেঘ সহসা রুম থেকে বেরিয়ে এলো। মুজাম্মেল খান বললেন, আমাদের সাথে বসো। মেঘ শীতল কণ্ঠে বলল, তোমরা খাও, আমি আম্মুর সাথে খাবো। মুজাম্মেল খান জোর করলেন না। হালিমা বেগমের হাত থেকে তরকারির বাটি নিল মেঘ। আব্বুর প্লেটে খানিক তরকারি দিয়ে আবিরের কাছে গিয়ে দাঁড়ালো। দৃঢ় গলায় বলল, আপনাকে দেই? আবির বাটির দিকে তাকিয়ে এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, আর কিছু নিব না। হালিমা বেগম গর্জে উঠলেন, কি বলিস, কিছু নিবি না? তোর জন্য এত আয়োজন করলাম। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি তোমাকে দুপুরেই বলেছিলাম এত রান্না করো না মামুনি। মুজাম্মেল খান বলে উঠলেন, এই রেসিপির নাম কি? খেতে খুব ভালো হয়েছে। মেঘ খুশিতে গদগদ হয়ে বলল, এটা রুই মাছের কোপ্তা। মুজাম্মেল খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আবির, তুমিও একটু নাও, ভালোই খেতে। আবির মৃদু হেসে বলল, আমার সত্যিই খিদে নেই চাচ্চু। বন্ধুদের সাথে দেখা হয়েছিল, ওরা জোর করে এটা ওটা খাইয়েছে। আচ্ছা। তানভীর স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমাকে দিবি না? অবশ্যই। মেঘ দ্রুত তানভীরের কাছে এগিয়ে গেল। তানভীর খেয়েও খুব প্রশংসা করলো। আবিরের খাওয়া প্রায় শেষ। তানভীরের মুখে প্রশংসা শুনে মুজাম্মেল খান বললেন, দেখতে হবে না মেয়েটা কার? আমার মেয়ের হাতে জাদু আছে। যা রান্না করে তাই ভালো হয়, লক্ষ্মী মেয়ে আমার। তানভীর অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, সত্যি বুনু, এটা তোর রেসিপি? মেঘ লাজুক হেসে উপর নিচ মাথা নাড়ল। আবির উঠতেই যাবে, এমন সময় এই কথা শুনে দুপ করে বসে পড়ল। হালিমা বেগম বললেন, মেঘ বাইরে থেকে এসে বায়না ধরল আবিরের জন্য স্পেশাল আইটেম বানাবে। আমিও না করিনি, কিন্তু আবির তো টেস্টই করলো না। আবির করুণ চোখে তাকালো। মেঘ রান্না করেছে জানলে বলার আগেই নিয়ে নিত, কিন্তু এখন কি হবে? আবির গলা ঝেড়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি, সরি। এখন দে, খেয়ে নিচ্ছি। মেঘ নিস্তব্ধ চোখে তাকালো। কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ বলল, কোনো প্রয়োজন নেই, আপনার খাওয়া শেষ, আপনি এবার যেতে পারেন। আবির চোখের ইশারায় আবারও কিছু বুঝালো, কিন্তু মেঘ পাত্তা না দিয়ে উল্টো বেঞ্চি কাটলো। তানভীর আবিরের দিকে এক নজর দেখে মেঘকে উদ্দেশ্য করে বলল, বনু, দিয়ে দে, এমন করছিস কেন, দিয়ে দে। সরি ভাইয়া, আমার রেসিপি যেমনই হোক, সেদে কাউকে খাওয়াবো না। আবির অশান্ত কণ্ঠে আওড়ালো, দিবি না? না। মুজাম্মেল খান ও হালিমা বেগম দুজনেই মেঘকে জোরাজুরি করলো, কিন্তু মেঘ নাছোড়বান্দা। সে নিজের সিদ্ধান্তের বাইরে যাবেই না। চাচ্চু আর মামুনির সামনে আবিরও বেশি জোর করলো না। হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ উঠে গেল। তানভীর খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকলো। আবির চোখ বন্ধ করে বিছানায় বসে আছে। তানভীর রুমে ঢুকেই মস্করা করে বলল, ভাইয়া, কি যে মিস করলে? আবির চোখ মেলল, নিরেট কণ্ঠে বলল, সব দোষ তোর। বাহ ভাইয়া বাহ, কথা নেই বার্তা নেই, সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিলে। আবির আর কিছু বলল না। খানিকক্ষণ বাদে মেঘ এলো, দরজায় দাঁড়িয়ে বলল, এই যে, আপনাকে ডাকছে। কে? আব্বু। আবির জটপট উঠে গেল। মুজাম্মেল খান সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। আবির যেতেই বললেন, বসো। আবির পাশে সোফাতে বসলো। মুজাম্মেল খান মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি করছো ইদানিং? নতুন বিজনেস শুরু করেছি।
এভরিথিং। আমার 2টা ফ্রেন্ডও সাথে আছে। গুড। চাকরি করার ইচ্ছে নেই?